species of classification. Now, Ranganathan identified 5 species of library classification. Species gulo ki? Number 1, fully enumerative scheme. Number 2, almost enumerative scheme. Number 3, almost faceted scheme. And number 4, fully faceted scheme. And under fully faceted scheme, there are 2 categories: rigidly faceted and freely faceted scheme. Fully enumerative scheme এর বেস্ট এক্সাম্পল হচ্ছে লাইব্রেরি অফ কংগ্রেস ক্লাসিফিকেশন, সাবজেক্ট ক্লাসিফিকেশন introduced by James Duff Brown, and international classification introduced by Fremont Ryder. The examples of almost enumerative classification is Dewey Decimal Classification and C.A. Carter's expansive classification. And the examples of almost faceted scheme are Universal Decimal Classification, which was derived on the basis of Dewey Decimal Classification by Paul Otlet and Henry Lafontaine, and Bibliographic Classification, which was designed by Henry Evelyn Bliss. And the example of fully faceted scheme is Colon Classification, designed by S.R. Ranganathan, and Broad System of Ordering, designed by F.I.D. Now, the first 3 editions of Colon Classification scheme are known as rigidly faceted scheme, and the last 4 editions, that is 4th edition to 7th editions of Colon Classification scheme, are known as freely faceted classification. Enumerative classification bolte আমরা কি বুঝি? যেখানে যত বেসিক সাবজেক্ট, কমপ্লেক্স কম্পাউন্ড সাবজেক্ট এবং কমন আইসোলেট, স্পেশাল আইসোলেট সমস্ত সিস্টেমেটিক্যালি লিস্ট করা থাকবে। এনিউমারেটিভ, এনিউমারেট কথাটার অর্থ হচ্ছে টু প্রিপেয়ার আ সিস্টেমেটিক লিস্ট, তালিকা প্রস্তুত করা, সেইখান থেকে এনিউমারেটিভ কথাটা এসেছে। অলমোস্ট এনিউমারেটিভ মানে যেখানে মেন ক্লাস, মেন সাবজেক্ট, কমপ্লেক্স কম্পাউন্ড সাবজেক্ট লিস্ট করা থাকবে, কমন আইসোলেট লিস্ট করা থাকবে, কিন্তু সব ক্লাস নাম্বার রেডিমেড পাওয়া যাবে না, অনেক ক্লাস নাম্বার সিনথেসিসের মাধ্যমে ডিজাইন করে নিতে হবে। কিন্তু ফুললি এনিউমারেটিভ স্কিমে প্রায় সব ক্লাস নাম্বারই রেডিমেড অ্যাভেলেবল। আর ফ্যাসেটেড স্কিমে হচ্ছে কিছু মেন ক্লাস, কমন আর স্পেশাল আইসোলেটস বা অক্সিলিয়ারিজ লিস্ট করা থাকবে এবং মেজরিটি ক্লাস নাম্বারস শুড বি ডিজাইনড বাই সিনথেসাইজিং দ্য ডিফারেন্ট ফ্যাসেটস। আর ফুললি ফ্যাসেটেড স্কিম হচ্ছে যেখানে শুধু মেন ক্লাসগুলোই ডিফাইন করা থাকবে, কমন আইসোলেটস গুলো দেওয়া থাকবে এবং বিভিন্ন ডিভাইস থাকে। রঙ্গনাথন কোলন ক্লাসিফিকেশন স্কিমে বিভিন্ন ডিভাইস ব্যবহার করেছেন, এনিউমারেটিভ ডিভাইস, ক্রোনোলজিক্যাল ডিভাইস, সাবজেক্ট ডিভাইস ইত্যাদি, এবং এই ডিভাইসগুলোর সাহায্যে সিনথেসিসের মাধ্যমে বিভিন্ন ফ্যাসেটকে সিনথেসাইজ করে ক্লাস নাম্বার ডেভেলপ করা হয়। আচ্ছা, এরপর যেটা বলে নি, সাবজেক্ট ক্লাসিফিকেশন প্র্যাকটিসে যাওয়ার আগে একটা জিনিস নিয়ে আমরা ডিসকাস করব একটুখানি, সেটা হচ্ছে মোডস অফ ফরমেশন অফ সাবজেক্টস। এটা কি না, কত রকম ভাবে সাবজেক্ট ফর্ম করে। এই যে আমরা দেখছি এত রকম সাবজেক্ট, আজকের পৃথিবীতে তোমার কয়েক হাজার সাবজেক্ট বা সংখ্যাটা আরো বেশি হতে পারে, কিন্তু এটা তো চিরদিন ছিল না। মানুষের জ্ঞান চর্চার ইতিহাস যদি পর্যালোচনা করা যায় তাহলে আমরা দেখব যে জ্ঞান চর্চার শুরু থেকে, জ্ঞান চর্চার শুরু বলতে ধরা যাক প্রায় আজ থেকে 4000 বছর আগে যখন ঋগ্বেদ প্রণীত হয়েছিল। ঋগ্বেদ মোটামুটি ভাবে 4000 বছর আগেকার আমরা জানি। তখন থেকে শুরু করে যদি 15 বা 16 সেঞ্চুরি অবধি দেখা যায় তাহলে দেখা যাবে মাত্র 8টা কি 10টা সাবজেক্ট ছিল। তারপর 16 সেঞ্চুরিতে ইউরোপিয়ান রেনেসা, কোপার্নিকান রিভলিউশন ইন সায়েন্স, ইন্ডাস্ট্রিয়াল রিভলিউশন, এই বিভিন্ন ঘটনা গ্রোথ অফ সাবজেক্টকে অনেক বাড়িয়ে দেয় এবং যার ফলে ইনফরমেশন এক্সপ্লোশন হলো, এবং ইনফরমেশন এক্সপ্লোশন রেজাল্টেড পাবলিকেশন এক্সপ্লোশন, যার ফলে হলো ডকুমেন্টারি কেওস, স্ক্যাটারিং অফ সাবজেক্ট, এবং ইনফরমেশন এক্সপ্লোশনের ফলে নতুন নতুন সাবজেক্ট ফর্ম হওয়া শুরু করলো। এবং
বিভিন্ন সাবজেক্টের মধ্যে যে ডিফারেন্ট ফ্যাসেট, সেই ফ্যাসেটগুলো নিজেদের মধ্যে মিউচুয়ালি ইন্টারকানেক্টেড হয়ে প্রচুর নতুন সাবজেক্ট ডেভেলপড হতে শুরু করলো। এবং এই সায়েন্স রিভলিউশন শুরু হওয়ার পর যেটার সূত্রপাত হয়েছিল গ্যালিলিওর ডিসকভারির মধ্যে দিয়ে, এবং এই সায়েন্স রিভলিউশনের 5 জন পুরোধা বিজ্ঞানী ছিলেন নিকোলাস কোপারনিকাস, গ্যালিলিও গ্যালিলেই, জোহান কেপলার, জিওনার্দো দা ব্রুনে এবং টিকো ব্রাহে। তো এই 5 বিজ্ঞানীর সম্মিলিত আবিষ্কার, বৈজ্ঞানিক আবিষ্কার, যে সায়েন্স রিভলিউশন শুরু করেছিল, তার রেজাল্ট দেখা গেছে পরবর্তী 200-300 বছর। 1610 সালে গ্যালিলিওর আবিষ্কার এবং তার পরবর্তী 200-300 প্রায় 18th এবং 19th সেঞ্চুরিতেও আমরা দেখছি নতুন নতুন সাবজেক্ট জেনারেট হয়ে চলেছে, নতুন নতুন সাবজেক্ট আসছে। এবং এই যে ডিফারেন্ট মোডস অফ ফরমেশন অফ সাবজেক্ট, এই ডিফারেন্ট মোডস অফ ফরমেশনকে আমরা কতভাবে ক্যাটেগরাইজ করতে পারি। নাও রঙ্গনাথন আইডেন্টিফাই 5 methods, 5 modes of formation. They are loose assemblage, lamination, dissection, denudation and superimposition. So Ranganathan introduced this concept যে এই যে এত সাবজেক্ট ফর্ম হচ্ছে, সাবজেক্ট ফর্ম হওয়ার মেকানিজম কি, সাবজেক্ট কিভাবে তৈরি হচ্ছে, কিভাবে ফর্ম করছে, সেই মেকানিজমটা বার করেছিলেন। এবং রঙ্গনাথন যখন ডিআরটিসি ফর্ম করেন ব্যাঙ্গালোরে 1964, তখন সেখানে একটা ক্লাসিফিকেশন রিসার্চ গ্রুপ ডেভেলপ করেছিলেন, যার লিডার সায়েন্টিস্ট ছিলেন এস.আর. রঙ্গনাথন এবং তার বিভিন্ন অ্যাসোসিয়েটস ছিলেন, যাদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন এম.এ. গোপীনাথ, এস. সীতারামা, এ. নীলামেঘান, প্রফেসর জি. ভট্টাচার্য। এবং পরবর্তীকালে রঙ্গনাথনের যে 5টা মেথড, এটাকে গোপীনাথ এবং সীতারামা আরো মডিফাই করেন, and later in 1975 they put forth these following methods. এবং আজকের দিনে মোটামুটি ভাবে এই 7টা মোড অফ ফরমেশন অফ সাবজেক্ট আমরা জানি। নাম্বার 1 লুজ অ্যাসেম্বলেজ, নাম্বার 2 ল্যামিনেশন, নাম্বার 3 ফিশন, নাম্বার 4 ফিউশন, 5 ডিস্টিলেশন, 6 অ্যাগ্লোমারেশন and 7 ক্লাস্টার। এরপর রিসেন্টলি 2010 সালে ইন্ডিয়ান লাইব্রেরিয়ান ইনফরমেশন সায়েন্টিস্ট প্রফেসর বি.কে. সেন আরো 2-1টা নতুন মোড অফ ফরমেশন সম্বন্ধে ডিসকাস করেছেন, সাবজেক্ট কিভাবে ফর্ম হতে পারে, মডার্ন পার্সপেক্টিভ থেকে উনি আলোচনা করেছেন। এর এক্সাম্পলগুলো দেখা যাক। নাম্বার 1 লুজ অ্যাসেম্বলেজ। লুজ অ্যাসেম্বলেজ 3টে লেয়ারে অকার করতে পারে। ইন্টার সাবজেক্ট, যখন দুটো সাবজেক্ট কাপলড হচ্ছে, ইন্ট্রাফ্যাসেট। একই সাবজেক্টের মধ্যে দুটো ফ্যাসেট যখন কাপলড হচ্ছে, ইন্ট্রা অ্যারে। একটা ফ্যাসেটের আন্ডারে দুটো অ্যারে যখন কাপলড হচ্ছে। আচ্ছা, লুজ অ্যাসেম্বলেজের 6টা টাইপ আছে: জেনারেল, বায়াস, কম্প্যারিজন, ডিফারেন্স, টুল অ্যান্ড ইনফ্লুয়েন্স। এর মধ্যে একমাত্র টুল মোডটা রঙ্গনাথন 7th এডিশন, সিসির লাস্ট এডিশনে ইন্ট্রোডিউস করেছিলেন। এখন এই লুজ অ্যাসেম্বলেজ মোডে সাবজেক্ট ফরমেশন কত রকম ভাবে হতে পারে? 18 রকম ভাবে, যেটা এই ম্যাট্রিক্সটা থেকেই ক্লিয়ার। Lamination, the next mode of formation. Now there are 2 examples of lamination. Lamination 1. Lamination 1 এ কি হচ্ছে? একটা সাবজেক্টের সঙ্গে একটা কমন আইসোলেট ল্যামিনেটেড হয়ে নতুন সাবজেক্ট ফর্ম করছে, যেমন হিস্ট্রি অফ ইন্ডিয়ান কনস্টিটিউশন আর ইন্ডিয়ান ইকোনমি। এখানে হিস্ট্রি হচ্ছে বেসিক সাবজেক্ট, ইন্ডিয়া আইসোলেট, কনস্টিটিউশন আইসোলেট। অথবা ইন্ডিয়ান ইকোনমি, এখানে ইকোনমিক্স হচ্ছে বেসিক সাবজেক্ট, ইন্ডিয়া হচ্ছে আইসোলেট। আচ্ছা, ল্যামিনেশন 2 কি না, কমন আইসোলেট প্লাস কমন আইসোলেট, দুটো কমন আইসোলেট যখন ওভারল্যাপ করছে। ফর ইনস্ট্যান্স ইন্ডিয়ান ইউথ আর রুরাল চিলড্রেন, এখানে দুটো কমন আইসোলেট, ইন্ডিয়া ইউথ অথবা রুরাল এবং চিলড্রেন। এখন প্রশ্ন হচ্ছে, তাহলে ল্যামিনেশন 2তে মেন ক্লাসটা কি করে বুঝবো? বুঝতে হবে বাই কনটেক্সট অ্যানালিসিস। এই যে ইন্ডিয়ান ইউথের মেইন ক্লাস অনেক কিছু হতে পারে, হেলথের কনটেক্সটে হতে পারে, এডুকেশন হতে পারে, কালচার হতে পারে, সোশিওলজি হতে পারে। সেটা উই হ্যাভ টু রিয়েলাইজ থ্রু কনটেক্সট অ্যানালিসিস অফ দ্য রেলিভেন্ট ডকুমেন্টস। নেক্সট ফিশন। ফিশন মানে ভাঙা। একটা ব্রড সাবজেক্ট থেকে যখন স্পেসিফিক সাবজেক্ট ভাঙছে,
যেমন ফিলোসফি থেকে আসছে লজিক, লজিক থেকে ডিডাকটিভ লজিক, ইন্ডাকটিভ লজিক, অথবা লাইফ সায়েন্স থেকে আসছে বোটানি, জুলজি, এন্টোমোলজি, অর্নিথোলজি এটসেট্রা, অথবা ন্যাচারাল ফিলোসফি থেকে আসছে ফিজিক্যাল সায়েন্স, কেমিক্যাল সায়েন্স, আর্থ সায়েন্স, স্পেস সায়েন্স এটসেট্রা। ফিউশন, ফিউশন হচ্ছে যখন দুটো বেসিক সাবজেক্ট কাপলড হয়ে নিজেদের ক্যারেক্টারিস্টিক ফিচার সম্পূর্ণভাবে লুজ করে সম্পূর্ণ নতুন কোনো সাবজেক্ট ফর্ম করছে। ফর ইনস্ট্যান্স, নাম্বার 1 অ্যাস্ট্রোফিজিক্স, বায়োলিঙ্গুইস্টিক্স, অ্যাস্ট্রোকেমিস্ট্রি, সোশিওলিঙ্গুইস্টিক্স, বায়োফিজিক্স, এডুকামেট্রি, মেডিকেল জুরিসপ্রুডেন্স, সোশিও সাইবারনেটিক্স। অ্যাস্ট্রোফিজিক্স, এখানে কি হচ্ছে, অ্যাস্ট্রোনমি আর ফিজিক্স, টু সাবজেক্টস আর কাপলড, কিন্তু অ্যাস্ট্রোফিজিক্সের মধ্যে উইল ফাইন্ড নাইদার অ্যাস্ট্রোনমি নট ফিজিক্স সেপারেটলি, বাট ইট ইজ আ কমপ্লিটলি নিউ সাবজেক্ট। সেম ফর বায়োলিঙ্গুইস্টিক্স, এখানে দুটো ডিফারেন্ট সাবজেক্ট, বায়োলজিক্যাল সায়েন্স আর লিঙ্গুইস্টিক্স কাপলড হচ্ছে, বাট ইন বায়োলিঙ্গুইস্টিক্স ইউ ক্যানট ফাইন্ড বায়োলজি আর লিঙ্গুইস্টিক্স সেপারেটলি। Same for all subjects. Distillation. Distillation may be of two type, kind 1 distillation, kind 2 distillation. Distillation mode formation কিভাবে হচ্ছে, ধরা যাক যে কোনো একটা পার্টিকুলার কনসেপ্ট, যে কনসেপ্টটা কমন টু অল সাবজেক্ট, সমস্ত সাবজেক্টে এক্সিস্ট করে, সেই কনসেপ্টের উপর দীর্ঘদিন ধরে স্টাডি, রিসার্চ, ডিসকাশন চলছে, চলার ফলে সেই কনসেপ্টটা বিভিন্ন সাবজেক্ট থেকে সেপারেট হচ্ছে, হয়ে এক জায়গায় অ্যাকুমুলেট হয়ে একটা কমপ্লিটলি নিউ ফ্যাসেট ফর্ম করছে, সো দ্যাট কমপ্লিটলি নিউ ফ্যাসেট মে বি রিকগনাইজড অ্যাজ আ সেপারেট সাবজেক্ট। Such mode of formation is known as distillation. For instance, management or research methodology. যেমন রিসার্চ মেথোডোলজি, সমস্ত সাবজেক্টেই রিসার্চ ফ্যাসেট আছে, আমরা জানি সব বিষয়ে রিসার্চ হয়। এখন সব সাবজেক্টে রিসার্চ করার যে মেথড, এই ফ্যাসেটটা সব সাবজেক্ট থেকে সেপারেট হয়ে যখন অ্যাকুমুলেট হয়েছে, হয়ে একটা সেপারেট সাবজেক্ট হিসেবে ম্যানিফেস্টেড হচ্ছে, তখন সেটাকে বলা হচ্ছে রিসার্চ মেথোডোলজি, সো দ্যাট ইট ইজ আ কমপ্লিটলি নিউ সাবজেক্ট। আর কাইন্ড 2 হচ্ছে স্ট্যাটিস্টিক্যাল ক্যালকুলাস। কাইন্ড 1 ডিস্টিলেশনে কি হচ্ছে না, ইউনিভার্স অফ সাবজেক্টের সমস্ত সাবজেক্ট থেকে ডিস্টিলড হচ্ছে কনসেপ্টটা, আর কাইন্ড 2তে হচ্ছে একটা ব্রড ডিসিপ্লিন থেকে ডিস্টিলড হচ্ছে। ফর ইনস্ট্যান্স, মাইক্রোবায়োলজি, অ্যানাস্থেসিওলজি। ইন অ্যানাস্থেসিওলজি the concepts were distilled from medical science, all areas of medical science. In microbiology, the facets were distilled from all areas of biological sciences. Next, agglomeration. Through the mode of agglomeration, actually no particular subject is formed, but what is formed, that is a broad discipline. For instance, natural science, humanity, social science, etc. ডিস্টিলেশনে যেমন আমরা দেখলাম একটা পার্টিকুলার সাবজেক্ট ফর্ম করছে, কিন্তু সাবজেক্টটা রিলেটেড টু আইদার আ ব্রড ডিসিপ্লিন অর অল সাবজেক্টস অফ ইউনিভার্স অফ নলেজ। যেমন রিসার্চ মেথোডোলজি ইজ রিলেটেড টু এন্টায়ার ইউনিভার্স অফ নলেজ, বাট আর্গোনমিক্স ইজ মেনলি রিলেটেড টু সায়েন্স এরিয়াস অর এনভায়রনমেন্টাল স্টাডিজ এটসেট্রা। But in agglomeration, the broad discipline is formed. Next, cluster. In cluster, there are 3 categories. Number 1, area studies. Number 2, person studies. Number 3, entity studies. In area studies, কি হচ্ছে না, স্পেস আইসোলেট বা জিওগ্রাফির এরিয়াকে সেন্টার করে যখন কোনো স্টাডি, রিসার্চ অ্যাকুমুলেট হচ্ছে ওভার আ লং পিরিয়ড, so that those accumulated corpus may be reckoned as a separate discipline, then that is known the cluster formation. যেমন Indology, studies about India; Sinology, studies about China; Chinese studies; Nipponology, Japanese studies, etc. In person studies, the isolate changes from space isolate to personality isolate,
একজন ব্যক্তিকে কেন্দ্র করে যখন স্টাডি রিসার্চ অ্যাকুমুলেটেড হচ্ছে, ফর ইনস্টেন্স গান্ধিয়ান অর গান্ধীজম, টেগোর স্টাডিজ এটসেট্রা। অ্যান্ড এন্টিটি স্টাডিজ মিনস যখন কোনো মেটেরিয়াল আইসোলেট বা ম্যাটার আইসোলেটকে সেন্টার করে স্টাডি রিসার্চ অ্যাকুমুলেটেড হচ্ছে। For instance, study of entity or phenomena forming the focus of a cluster, soil science, surface science, oceanography, etc.